পাইনিয়র বেঙ্গল। কলকাতায় মাত্র 9.3% বাসিন্দা মলের সাথে রক্ত যাওয়াকে কোলেস্টেরল ক্যান্সারের সতর্ক সংকেত হিসেবে চেনেন। ভারতের 14টি শহরে পরিচালিত একটি দেশব্যাপী জীবনধারা ও পরিপাক স্বাস্থ্য সচেতনতা সমীক্ষা কোলেস্টেরল ক্যান্সার সচেতনতার ক্ষেত্রে বড় ধরনের ঘাটতি তুলে ধরেছে। সমীক্ষায় কলকাতায় উদ্বেগজনক প্রবণতা উঠে এসেছে, যেখানে 91.9% উত্তরদাতা মলত্যাগের অভ্যাসে পরিবর্তন এলেও ডাক্তারের কাছে যেতে দেরি করেন। 75.7% অনিয়মিত মলত্যাগের কথা জানিয়েছেন এবং 44.1% তামাক সেবনের কথা স্বীকার করেছেন, যা শহরটিতে পরিপাকতন্ত্রের স্বাস্থ্যের জন্য উল্লেখযোগ্য ঝুঁকির বিষয়টি তুলে ধরেছে। কলকাতায় দ্রুতগতি জীবনযাত্রা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং দীর্ঘক্ষণ বসে কাজ করার কারণে ভারত জুড়ে হজম সংক্রান্ত স্বাস্থ্য সমস্যা বাড়ছে। হজমের সমস্যা বাড়তে থাকা সত্ত্বেও কোলেস্টেরল ক্যান্সারের মতো গুরুতর পরিপাকতন্ত্রের রোগ সম্পর্কে সচেতনতা কম। মানুষ হজম সংক্রান্ত উপসর্গগুলোকে কিভাবে ব্যাখ্যা করে এবং কখন চিকিৎসকের সাহায্য নেয় তা আরও ভালোভাবে বোঝার জন্য মার্ক স্পেশালিটিস প্রাইভেট লিমিটেড ফাইলস লাইফস্টাইল অ্যান্ড ডাইজেস্টিভ হেলথ অ্যাওয়ারনেস সার্ভের মাধ্যমে দেশব্যাপী একটি ধারণা নিরীক্ষার সহায়তা করেছে। এর উদ্দেশ্য ছিল মানুষ নিয়মিত মলত্যাগ, অ্যাসিডিটি এবং মলের সাথে রক্ত যাওয়ার মতো হজম সংক্রান্ত উপসর্গগুলোকে কিভাবে ব্যাখ্যা করে তা বোঝা। এই সমস্ত বিষয় নিয়ে কলকাতা প্রেস ক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ওই দিন একটি সাংবাদিক সম্মেলনেরও আয়োজন করা হয়েছিল, যেখানে উপস্থিত ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু ক্যান্সার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের কনসালটেন্ট মেডিকেল অ্যান্ড হেমাটো অঙ্কোলজিস্ট ডাক্তার পৌলমী বসু, কলকাতা মণিপাল হসপিটালের বিভাগীয় প্রধান এবং কনসালটেন্ট মেডিকেল হেমাটো অঙ্কোলজিস্ট ডাক্তার সুদীপ দাস এবং কলকাতা এইচসিজি ক্যান্সার হাসপাতালের কনসালটেন্ট মেডিকেল ও হেমাটো অঙ্কোলজিস্ট ডাক্তার সঞ্জয় মণ্ডল। তারা এই দিন এই সাংবাদিক সম্মেলনে কোলেস্টেরল ক্যান্সার নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন। কোলন ক্যান্সার যে রিস্ক ফ্যাক্টরগুলো থেকে হওয়ার সম্ভাবনাটা, ঝুঁকিটা বেড়ে যায়, সেই রিস্ক ফ্যাক্টরগুলোকে যদি আমরা অ্যাভয়েড করে চলি তাহলে আমার কোলন ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে যাবে। সেগুলো কি? সেগুলো হচ্ছে আমার খাবার দাবারের মধ্যে আমি চেষ্টা করব বেশি ভেজিটেবলস রাখতে, বেশি ফ্রুটস রাখতে, বেশি ডায়েটারি ফাইবার রাখতে, আর আমি চেষ্টা করব অ্যানিমাল ফ্যাট, রেড মিট এগুলোকে কম রাখতে, এগুলো যেন বেশি না হয়, বা প্রসেসড মিট যেগুলো সেটা যেন বেশি না হয়। প্লাস খুব বেশি সেডেন্টারি লাইফস্টাইল যাতে আমার না হয়, মানে আমি যেন নিয়মিত প্রতিদিন চেষ্টা করব আধ ঘন্টা অন্তত যেন ব্যায়াম করি, বা আমরা যেন ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকি, দৌড়ই, যাতে আমার ওজনটা হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকে। ওবেসিটি হচ্ছে কোলন ক্যান্সারের একটা ঝুঁকি বাড়িয়ে দেয়। আর এছাড়া স্মোকিং এবং অ্যালকোহল, এই দুটো অ্যাডিকশনে কোলন ক্যান্সারকে বাড়িয়ে দেয়, এটা দেখা গেছে। এইগুলো যদি আমি করতে পারি আমার কোলন ক্যান্সারের ঝুঁকি অনেকটা কমে গেল। এরপর আসে স্ক্রিনিং। স্ক্রিনিং মানে একজন হেলদি মানুষ যার কোনো সিমটম নেই, তিনি কিছু সাধারণ টেস্ট করে জানতে পারবেন যে আমার একটা কোলন ক্যান্সার দিকে তৈরি হওয়ার দিকে, ডেভেলপমেন্টের দিকে আমি এগোচ্ছি। যেমন খুব হাইলি সেন্সিটিভ ফিকাল অকাল ব্লাড যে স্টুল টেস্ট হয়, সেটাতে আমি যদি বছরে একবার করতে পারি, সেটা অবশ্য একটা বয়সের পরে, আমরা সাধারণত রেকমেন্ড করি 40-এর পরে সেটা করতে। অথবা তিনি যদি প্রতি 10 বছরে একবার একটা কোলোনোস্কোপি করিয়ে নেন, স্ক্রিনিং কোলোনোস্কোপি, যে কোথাও কোনো পলিপ আছে কিনা, যেটা পরে যে পলিপটা থেকে ক্যান্সারের দিকে টার্ন নিতে পারে, এভাবে আমরা করতে পারি। এগুলোকে বলা হয় কোলোরেক্টাল স্ক্রিনিংয়ের মাধ্যমে। আর যদি কোলন ক্যান্সার তারপরও যদি হয়েও যায়, তাহলে আমার অ্যাওয়ার থাকা উচিত যে আর্লি সাইন্সগুলো কি, আর্লি সিমটমসগুলো কি, যাতে আমার শরীরে দেখা দিলেও আমি খুব তাড়াতাড়ি ফার্স্ট স্টেজ বা সেকেন্ড স্টেজে যাতে আমি ফিজিশিয়ানের কাছে গিয়ে ডিটেকশন হয়ে, ট্রিটেড হয়ে কিওর হতে পারি। যেমন হচ্ছে স্টুলে যদি ব্লাড আসে, ব্লাড ইন স্টুল, যে কোনো ব্লাড ইন স্টুল যদি সেটা 2 সপ্তাহের উপর হয়ে যায়, আমার অবশ্যই কনসাল্ট করা উচিত। এটাকে শুধু পাইলস বা হিমোরয়েডস বলে এড়িয়ে গেলে চলবে না। সেকেন্ড হচ্ছে রিসেন্ট চেঞ্জ ইন বাওয়েল হ্যাবিট। আমার বরাবর যে বাওয়েল হ্যাবিটটা আছে, যে প্রত্যেকের একটা আলাদা আলাদা হ্যাবিট আছে, যে আমি প্রতিদিন কোন সময়ে আমি স্টুল পাস করি বা কতটা স্মুথলি সেটা হয়, সেটাই যদি একটা চেঞ্জ আসে রিসেন্টলি, ফর লাস্ট 3-4 উইকস ধরে আমি দেখছি যে একবার কনস্টিপেশন হচ্ছে, একবার ডায়রিয়া হচ্ছে, যেটা আগে ছিল না, 6 মাস আগেও ছিল না, রিসেন্টলি এই চেঞ্জটা হয়েছে এবং 3-4 সপ্তাহের বেশি ধরে এটা পারসিস্ট করছে, তাহলে আমার কনসাল্ট করা উচিত।
বা পেটে ব্যথা, যেটা 3-4 উইকস হয়ে গেল পেট ব্যথাটা কমছে না, বিশেষ করে স্টুল পাসের আগে বা পরে, আমার কনসাল্ট করা উচিত। এইগুলো করলে আমার আউটকাম ভালো হবে। ডক্টর সুদীপ দাস, আমি মেডিকেল অনকোলজি কনসালটেন্ট। মানে যেটা অ্যাওয়ারনেস নিয়ে যেটা বলতে চাইছি মেনলি যেটা হচ্ছে যে কমন আমাদের যে সিমটমসগুলো আছে আমরা ডিসকাশন করলাম, যে ব্লাড দিয়ে স্টুল পড়া বা ইরেগুলার বাওয়েল হ্যাবিটস, অল্টারনেটিভ ডায়রিয়া হওয়া, কনস্টিপেশন হওয়া এবং ওজন কমে যাওয়া। অনেক সময় দেখা যায় যে কোলন ক্যান্সার বা রেকটাল ক্যান্সারে বাওয়েল অবস্ট্রাকশন, যেটাকে বলছে অ্যাবসোলুট কনস্টিপেশন, পায়খানা আটকে যাচ্ছে। অনেক সময় দেখা যায় যে পেশেন্টের অল্টারনেটিভ ডায়রিয়া হচ্ছে আর কনস্টিপেশন হচ্ছে, এইগুলো হওয়া। অনেক সময় দেখা যায় পাররেক্টাল ব্লিডিং হওয়ার জন্য পেশেন্টের হিমোগ্লোবিন কমে যাচ্ছে, শরীরে রক্ত কম হয়ে যাচ্ছে, ওয়েট লস হচ্ছে, পেশেন্টের খেতে গেলে পেটে ব্যথা হচ্ছে, ভেগ অ্যাবডোমিনাল পেন যেটাকে বলছে। তো এইগুলো হচ্ছে কমন সাইন অ্যান্ড সিমটমস। এইগুলোর জন্য আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করছি এবং যাতে পেশেন্ট সঠিক সময় আমাদের কাছে আসতে পারে, আমরা আর্লি স্টেজে যাতে ডায়াগনোসিস করতে পারি। আর্লি স্টেজে ডায়াগনোসিস করলে অ্যাডভান্টেজ কোলন ক্যান্সারকে আমরা কিওর করতে পারি, মানে কমপ্লিট নির্মূল করতে পারি, গোড়া থেকে চিকিৎসাটা করতে পারি। এবং আরেকটা ভালো আমাদের সুবিধার পয়েন্ট যেটা হচ্ছে যে আমরা ইভেন যদি স্টেজ 4 ক্যান্সারেও আসে, সেই পেশেন্টদেরও কিন্তু আজকে আমরা ইমিউনোথেরাপি বা টার্গেটেড থেরাপি, এই ধরনের বিভিন্ন রকম মডার্নাইজ থেরাপি দিয়ে আজকে কিন্তু পেশেন্টের সার্ভাইভাল বাড়াতে পেরেছি। আমাদের কাছে এমন অনেক পেশেন্ট আছে যারা স্টেজ 4-এ ডায়াগনোসিস হয়েছে, অথচ আমরা তাকে ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপির মতো নতুন ট্রিটমেন্ট দিয়ে তাদের কিন্তু আমরা সার্ভাইভাল অনেক বাড়িয়ে দিয়েছি। তো সেই নিয়ে আমার একটাই বয়স, ভয়কে জয় করতে হবে, ভয়কে জয় করতে হবে। ভয় পাবেন না, সঠিক সময় আমাদের সাথে আসুন এবং আমাদের কাছে এসে জিজ্ঞেস করুন, আমরা ডেফিনেটলি হেল্প করব আর আপনাকে নির্মূল কমপ্লিটলি কিওর করে দিতে সক্ষম হব। এটাই আমাদের মেসেজ। আমার নাম ডক্টর সঞ্চয়ন মণ্ডল, আমি সিনিয়র কনসালটেন্ট মেডিকেল সেটা আমাদের কিছু চেঞ্জেস আনতে হবে, রেগুলার এক্সারসাইজ চালাতে হবে। আর কি কি করতে হবে, খাওয়ায় কিছু চেঞ্জেস আনতে হবে, বেশি পরিমাণে গ্রিন লিফি ভেজিটেবল, যতটা সম্ভব রেড মিট অ্যাভয়েড করা। এগুলো করলে কোলন ক্যান্সারের রিস্ক কমানো যায়। আর কি কি আমাদের জানতে হবে, সেকেন্ড হচ্ছে ওয়ার্নিং সাইন, যেগুলো কোলন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ। সো কি কি হতে পারে, এক, ব্লাড আসতে পারে স্টুল দিয়ে। সেকেন্ড কি হতে পারে, দেখা যেতে পারে অল্টার্ড বাওয়েল হ্যাবিট, মানে কখনো ডায়রিয়া কখনো কনস্টিপেশন। সো বাওয়েল হ্যাবিটে কিছু চেঞ্জেস আসতে পারে। পেন অ্যাবডোমেন, আর একটা জিনিস জানতে হবে, এই কোলন ক্যান্সার যদি স্প্রেড করে যায়, যেখানে স্প্রেড করছে সেই মতো সেটা সাইন দিচ্ছে। যদি লিভারে স্প্রেড করছে তাহলে পেন অ্যাবডোমেন, যদি বোনে স্প্রেড করছে দেন তাহলে সেটা বোনের কোনো পেন নিয়ে আসবে। সো ক্যান্সারটা যেখানে স্প্রেড করছে সেই রকম সিমটম নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করবে। আর যেটা মেন জানা সেটা হচ্ছে সার্ভাইভাল কীরকম। কোলন ক্যান্সার যদি আমরা আর্লি স্টেজে ডিটেক্ট করি, 90% পেশেন্ট কিওর হচ্ছে। যদি এই ক্যান্সারটাই 4th স্টেজে ডিটেক্ট হচ্ছে, তখন সেই সার্ভাইভালটা 90 থেকে কমে দেখা যাচ্ছে 50-40%-এ চলে আসছে। সুতরাং একটাই মেন আমাদের লক্ষ্য থাকবে, অ্যাওয়ারনেস বাড়ানো, ওয়ার্নিং সাইনগুলো জানা আর তাড়াতাড়ি ডক্টরকে কনসাল্ট করা।